ইরানে ইসরায়েল আর আমেরিকার হামলা চলছে, কিন্তু অবাক করা বিষয় হলো ইরানের সাধারণ মানুষ এর প্রতিবাদ করছে না, বরং ট্রাম্প আর নেতানিয়াহুকে ধন্যবাদ জানাচ্ছে। কেন একটি দেশের মানুষ নিজের স্থাপনায় হামলাকে সমর্থন দিচ্ছে? পাস্তর ইনস্টিটিউট থেকে শুরু করে স্টিল মিল, এগুলো কি আসলেই কেবল বেসামরিক প্রতিষ্ঠান, নাকি এর আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো বননাস্ত্রের কারখানা? ইরানের আকাশে এখন বারুদের গন্ধ, কিন্তু এই যুদ্ধের সমীকরণটা একটু আলাদা। সচরাচর কোনো দেশে হামলা হলে জাতীয়তাবাদের জোয়ার ওঠে, কিন্তু ইরানের মোবারাকে বা খুজেস্তানের রাস্তায় চিত্রটা ভিন্ন। ইরান ইন্টারন্যাশনালের ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সাধারণ ইরানিরা এই হামলাকে তাদের মুক্তির পথ হিসেবে দেখছেন। তারা মনে করছেন এই হামলাগুলো ইরানের সাধারণ মানুষের উপর নয়, বরং তাদের উপর চেপে বসা শাসক গোষ্ঠীর দমনমূলক যন্ত্রপাতির উপর চালানো হয়েছে। হামলার তালিকায় থাকা অন্যতম বিতর্কিত নাম পাস্তর ইনস্টিটিউট। আপাত দৃষ্টিতে এটি একটি চিকিৎসা গবেষণা কেন্দ্র মনে হলেও এর ইতিহাস বেশ অন্ধকার। 2007 সালে জাপান এবং 2008 সালে ব্রিটেন একে উদ্বেগজনক প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত করেছিল। অভিযোগ আছে 1990-এর দশক থেকেই ইরান তাদের জৈবিক ও রাসায়নিক অস্ত্র গবেষণার একটি বড় অংশ এই ইনস্টিটিউটের আড়ালে সরিয়ে নিয়েছে। 2014 সালে মার্কিন বিচার বিভাগ এখান থেকে সংবেদনশীল সরঞ্জাম চুরির প্রমাণ পেয়েছিল, অর্থাৎ টিকার আড়ালে এখানে তৈরি হচ্ছিল মরণাস্ত্র। শহীদ বেহেশতি বিশ্ববিদ্যালয় বা শরীফ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন আর কেবল জ্ঞান চর্চার কেন্দ্র নেই। আন্তর্জাতিক গণমাধ্যমের অনুসন্ধানে দেখা গেছে এই বিশ্ববিদ্যালয়ের গবেষকরা কানাডা, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নামী প্রতিষ্ঠান থেকে প্রশিক্ষণ নিয়ে এসে IRGCর হয়ে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রযুক্তিতে কাজ করছেন। যখন কোনো বিশ্ববিদ্যালয় লেজার বা প্লাজমা গবেষণার নামে পারমাণবিক কর্মসূচির অংশ হয়ে ওঠে, তখন সেটি আর বেসামরিক থাকে না। 3 এপ্রিলের হামলা ছিল সেই সামরিকরণের বিরুদ্ধে একটি সুনির্দিষ্ট আঘাত। কেন ইরানিরা এই সরকারকে ঘৃণা করে তার বড় উদাহরণ 2022 থেকে 23 সালের নারী জীবন স্বাধীনতা আন্দোলন। সেই সময় প্রায় 20টি প্রদেশের 91টি স্কুলে কিশোরী ছাত্রীদের উপর বিষাক্ত গ্যাস দিয়ে হামলা চালানো হয়েছিল। 1200 এর বেশি শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছিল। জাতিসংঘ একে ইচ্ছাকৃত হামলা হিসেবে চিহ্নিত করেছে। যারা নিজেদের দেশের ভবিষ্যৎ প্রজন্মকে বিষ দিয়ে দমাতে চায়, তাদের অবকাঠামো ধ্বংস হলে সাধারণ মানুষ খুশি হবে, এটাই স্বাভাবিক। IRGC এখন এক ভয়ঙ্কর কৌশল গ্রহণ করেছে, মানব ঢাল। তারা তাদের ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে সাধারণ ট্রাকের মতো সাজিয়ে রাখছে। IRGCর গোপন বৈঠকগুলো এখন বসছে হাসপাতালের বেসমেন্টে, এমনকি আবাসিক এলাকার খেলার মাঠে, মোটরসাইকেল আর অ্যাপার্টমেন্টে অস্ত্র মজুত করা হচ্ছে। শাসক গোষ্ঠী চায় হামলা হলে সাধারণ মানুষ মারা যাক, যাতে তারা আন্তর্জাতিক অঙ্গনে সহানুভূতি পায়। এই নোংরা কৌশলের কারণে এখন দরকার নির্ভুল বা প্রিসিশন অ্যাটাক। কৌশলগতভাবে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এখন বিদ্যুৎ কেন্দ্রের বদলে জ্বালানি ডিপো এবং স্টিল কারখানাকে লক্ষ্য বানাচ্ছে। এর কারণ হলো বিদ্যুৎ গ্রিডে হামলা করলে সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে এবং তারা ক্ষিপ্ত হবে। অন্যদিকে ইস্পাত কারখানা ধ্বংস করলে ক্ষেপণাস্ত্রের খোলস বা ড্রোনের বডি তৈরি বন্ধ হবে, যা সরাসরি সামরিক সক্ষমতাকে আঘাত করে। সাধারণ মানুষের মনোবল ধরে রাখতে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশল। তবে মনে রাখতে হবে, শুধু বিমান হামলা দিয়ে কোনো আদর্শগত বা দমনমূলক কাঠামো উপড়ে ফেলা সম্ভব নয়। IRGC এখন একটি মাফিয়া বা ISIS এর মতো কাজ করছে। তারা অবৈধ পেট্রোকেমিক্যাল বিক্রি করে টিকে থাকার রসদ সংগ্রহ করছে। ইরাকি প্রক্সি মিলিশিয়াদের সাহায্য নিয়ে তারা যে কোনো সময় সাধারণ মানুষের উপর বড় ধরনের পাল্টা হামলা চালাতে পারে। কাশেম সোলাইমানির তৈরি করা এই বিষ বৃক্ষ উপড়াতে হলে কেবল ওপর থেকে বোমা ফেললেই হবে না, তাদের আর্থিক ও কমান্ডো ব্যবস্থাকে পুরোপুরি বিচ্ছিন্ন করতে হবে। ইতিহাস সাক্ষী, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাজি অধিকৃত ইউরোপের মানুষ মিত্রবাহিনীর বোমা বর্ষণ সহ্য করেছিল, কারণ তারা জানত তৈরি হওয়া ধ্বংসস্তূপের নিচেই তাদের স্বাধীনতা লুকিয়ে আছে। ইরানের বর্তমান পরিস্থিতি ঠিক তেমনই। দশকের পর দশক চলা এই দমনমূলক ব্যবস্থার অবসানের জন্য ইরানিরা আজ বাইরের শক্তির সাহায্য নিতেও দ্বিধা করছে না। তবে চূড়ান্ত পরিবর্তন আসবে তখনই, যখন এই সুনির্দিষ্ট হামলাগুলো জনগণের শক্তিকে রাজপথে নামার সাহস দেবে।